আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বিজয়ী দল নির্বাচনে বিএনপির যিনি প্রধান তারেক রহমান একটি প্রেস কনফারেন্স করেছেন শনিবার, এবং সেই প্রেস কনফারেন্সে তিনি অনেকগুলো বিষয় বলেছেন, সেটির হয়তো বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু আসলে সেই অর্থে চ্যালেঞ্জ কোনগুলো সেগুলো তিনি ওভাবে উল্লেখ করেননি, কিন্তু তিনি বলেছিলেন যে তার প্রায়োরিটি কোনগুলো। আপনি একজন লেখক হিসেবে, গবেষক হিসেবে, এবং বাংলাদেশকে আপনি যেভাবে দেখছেন, তাতে করে প্রধান চ্যালেঞ্জ কি বা কোনগুলো সেগুলো যদি আপনি শুরুতে বলেন, তারপরে আমরা বিস্তারিত আলোচনা প্রবেশ করব। ডক্টর বিরূপাক্ষ পাল। ধন্যবাদ ধন্যবাদ বুলবুল হাসান। আসলে আমি একটু শুরু করতে চাই। ছোটবেলায় একটা কবিতা পড়তাম যে ওই যে মাঝি এবং বাবু, তখন বাবু মাঝিকে নানান প্রশ্ন করছে যে তুমি কি এটা জানো সেটা জানো, মাঝি বলে জানি না। তখন ঝড় উঠলো, তখন দেখা গেল যে বাবু সাঁতার জানে না, তখন মাঝি বলল তোমার জীবন 16 আনাই মিছে। তো ব্যাপারটা হচ্ছে কি, অর্থনীতিকে আমরা শুধু আলাদা অর্থনীতি হিসেবে দেখলে ভুল হবে। অর্থনীতি তো সমাজবিদ্যার অংশ। সমাজটা যদি শান্ত না থাকে, সমাজটা যদি সুস্থির না থাকে, তাহলে কোনো কিছুই হয় না। তো বিগত সরকারের সবচেয়ে বড় ব্যর্থতাটা ছিল যে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। কারণ এটা আমার কথা না, সাংবাদিক আনিস আলমগীর, যিনি বর্তমানে কারারুদ্ধ আছেন, তিনি বলেছেন যে জিরো গ্রোথ, জিরো এমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো ল অ্যান্ড অর্ডার, এটাই হলো 3-0 তত্ত্ব। তো আমি ততটুকু বলবো না, কিন্তু ল অ্যান্ড অর্ডার যে খারাপ হয়েছিল এটা জাতিসংঘের রিপোর্টে আছে এবং পৃথিবীর অন্যান্য রিপোর্টগুলোতে আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক করা যায়, তাহলে দেশের যে অন্য যত রকম অর্থনৈতিক সমস্যাগুলো আছে সেগুলি কিভাবে অ্যাড্রেস করা যাবে সেটা পলিসির মাধ্যমে নির্ধারণ করা যায়। যেমন গত 1.5 বছরে প্রায় 2 পার্সেন্টেজ পয়েন্ট প্রাইভেট সেক্টর গ্রোথটা কমে গেছে। এটা 2 পার্সেন্টেজ পয়েন্ট হওয়া মানে $500 বিলিয়ন মধ্যে যদি 2 পার্সেন্টেজ পয়েন্ট কমে যায়, তাহলে সেটা প্রায় $10 বিলিয়ন মতো আসে। তো এখন আপনারা দেখুন যে এই সরকারের ধরুন বিনিয়োগ উপদেষ্টা আশিক চৌধুরী ওই বাইরে থেকে লোকজন ডাকছেন, 400 প্রতিনিধি নিয়ে আসছেন সারা পৃথিবী থেকে, তো কত কিছু মিলিয়ন আসে, মিলিয়ন। কিন্তু দেশের ভেতরের মানুষেরই যদি প্রায় $10 বিলিয়ন বিনিয়োগ কমে যায়, সেটা খুব একটা বড় চ্যালেঞ্জ। এই ধাক্কাটা আমি মাত্র 2 দিন আগেই বণিক বার্তা একটা লেখায় লিখেছি যে অতীতেও অন্তর্বর্তী সরকার ছিল বা তত্ত্বাবধায়ক সরকার ছিল, অতীতেও দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, অতীতে কোভিডও ছিল, কোনো একটা সময়েই এত বড় প্রাইভেট সেক্টর গ্রেড গ্রোথটা এতটা নিচে নামেনি। আর একটা কথা আছে যে সস্তা কথায় চেরা ভেজে না, মানে আপনি যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না করেন, গ্রোথ তো পাবেন। এই জন্য গ্রোথ যেটা এর আগের অর্থ বছরে এসেছিল, কোভিডের বছর বাদ দিলে, এটা 33 বছরের মধ্যে কম, 3.9% গ্রোথ, এবং বিশ্ব ব্যাংকের হিসাবে এটা 3.3-তে এরকম। তো এই জায়গাটায় চ্যালেঞ্জটা ইনভেস্টমেন্টের সাথে গ্রোথের একটা সম্পর্ক আছে, কিন্তু ফার্স্ট হলো ল অ্যান্ড অর্ডার। আচ্ছা, এবং ল তার অ্যান্ড পরবর্তীতে অর্ডার নিয়ে ডক্টর বিরূপাক্ষ পাল একটা বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই, যে আজকের শনিবারের প্রেস কনফারেন্সে তারেক রহমান যেটি বলেছেন, যে কোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, বেআইনি কার্যক্রম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, দুর্বলের উপর আক্রমণ মেনে নেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলার এই বিষয়টা যে ঠিক করতে হবে, সেটা আমি ধরে নিচ্ছি যে তিনি নিজেও বুঝতে পারেন বা অনুভব করতে পারেন, কিন্তু সেটাকে একটা অর্ডারে নিয়ে আসাটা কতটুকু সহজ হবে তার জন্য? আসলে কি জানেন, এগুলো একটা পারসেপশন। যেমন করাপশন বলে কোনো সংখ্যা পাওয়া যায় না, মানুষের কাছে বলা যায় না তুমি কত টাকা ঘুষ খেয়েছো, এটা পারসেপশন থেকে একটা ইন্ডেক্স হয়। তো মানুষের এখন কিন্তু একটা স্বস্তির পারসেপশন আসছে যে আমি তো একটা সত্যিকার অর্থে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা ছেলে, আমেরিকা থাকি কিন্তু আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা হয়, তারা যতটা শঙ্কিত ছিল গত সময়টার মধ্যে, এখন এই কালকে নির্বাচনের পর থেকে তাদের মধ্যে একটা স্বস্তি। এবং আপনি দেখুন নির্বাচনের পরে যে ভাঙচুর বা এরকম একটা ব্যাপার কিছু হয়নি, এবং তারেক রহমান একজন যোগ্য নেতা হিসেবে বলেছেন যে বিজয় মিছিল তোমরা করবে না। মানে জিনিসগুলো তিনি টের পাচ্ছেন যে বিজয় মিছিল করার তার দাবি আছে, কিন্তু বিজয় মিছিল করলে যে সেখানে আবার একটা কাউন্টার অ্যাটাক হয়, সেই জিনিসটা তার মানে খুব আহ, শক্তভাবে যদি একজন সরকার প্রধান বা হবু সরকার প্রধান আহ বার্তা দিতে পারেন যে আমি এই জায়গাটা বরদাস্ত করব না, তাহলে কিন্তু মানুষ প্রশ্রয় পায় না। প্রশ্রয় কখন পায়? যখন দেখা যাচ্ছে যে মব কালচারের জন্য মব নেতারা ঘোষণা দিয়ে 18 ঘন্টা পরে জিনিসটাকে ভাঙছেন,
তার মধ্যে কিছু হচ্ছে না, পুলিশও মোবিলাইজ করছে, মিলিটারি। সুতরাং আমি মনে করি মেসেজটা ভেরি ইম্পর্টেন্ট, মেসেজ যে বার্তাটা দিতে পেরেছেন সেটা, এবং আপনি সেই বার্তাটা শক্ত হলে সবকিছুই স্টেবল হয়। যেমন ধরুন চীনে যখন তিয়ানানমেন স্কোয়ারে একটা বিরাট ম্যাসাকার হলো, এটা কিন্তু আমরা সমর্থন করি না, কোনোভাবেই করি না, কিন্তু চীন কিন্তু একটা বার্তা দিতে পেরেছিল যে আমরা কিন্তু আমার মতোই থাকবো, আমি কমিউনিস্টই থাকবো এবং এখানে কোনো ধরনের টলারেন্স সৃষ্টি করা হবে না। এবং তারপর চীনে ব্যাপক বিদেশি বিনিয়োগ হয়েছিল এবং ওই সময় একটা স্পাইক হয়েছিল। আমার কথাটা হচ্ছে যে তারেক রহমান যে বার্তাটা দিতে পেরেছেন, এবং তিনি কিন্তু কোনো প্রতিহিংসামূলক কথা বলছেন না যে অমুককে, এমনকি বিতাড়িত আওয়ামী লীগের নেত্রীর নামও উল্লেখ করেন না মনে হয়। মানে এটা 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 আমার কাছে তার মধ্যে একটা ম্যাচুরিটি, এবং আমি মনে করি পলিটিক্যাল একটা টলারেন্স, এবং তিনি বুঝতে পারছেন যে তার মাথায় অনেক দায়িত্ব আছে, দায়িত্বশীল কথা বলছেন। এবং আসার পরও উনি 3 ঘন্টা কোনো ভাষণ দেন না, উনি 18 মিনিটের ভাষণ দিয়েছেন দেশে নেমে। এবং সে থেকেই মনে হচ্ছে 25শে ডিসেম্বর থেকেই দেশের মধ্যে রাজনীতিতে একটা ভিন্ন হাওয়া বইছে। রাজনীতি সুস্থির অবস্থায় এবং শক্তিশালী অবস্থায় আসলে অর্থনীতি অবশ্যই শক্তিশালী অবস্থায় আসবে বলে আমার বিশ্বাস।